এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ওর এত পয়সা কোত্থেকে এলো। আজকে আমার কাছে সমস্ত তথ্য আছে, এতে আমি ঠিক সময় এগুলোকে ফ্ল্যাশ করব, কারণ ব্রহ্মাস্ত্র এখন করে লাভ নেই, যখন চ্যালেঞ্জের মুখে আসবে তখনই সেটা করব। ও যখন এই যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হয়েছে 2011 সালে, তা 2011 থেকে এই যে এখন পর্যন্ত যে রয়েছে, তা এই সময় আপনার বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে যে জমিগুলো, যে হাউজিং কমপ্লেক্সগুলো হয়েছে, এই বিষয়ে আপনারা তদন্ত করুন। হাজার হাজার কোটি কোটি টাকা হবে। সিস্টেমটা কিরকম জানেন তো? ইউনিসের সঙ্গে ডাইরেক্ট এই ববি হাকিমের কোনো যোগাযোগ হয়েছে কিনা, ওকে ববি হাকিম আর বলা উচিত নয়, ওকে এখানে ছোটা ইউনিস বলা উচিত। ও যে বলছে জগন্নাথ মন্দির করেছে, দেখুন পুরো টাকাটাই তো ইসকন থেকেই এসছে, আপনি খোঁজ দিয়ে দেখুন না। ইসকন টাকা দিচ্ছে, সেখানে জগন্নাথ ধাম করে উনি ক্রেডিট নিচ্ছেন। আমরা যারা হিন্দুরা আছি, আমরা সব সিংহের বাচ্চাই আছি, সুতরাং যতই সংখ্যা বাড়াক তাতে কিচ্ছু আসবে না। এই ভারতবর্ষ আমাদের তান মান ধান তিনটেই হচ্ছে হিন্দুদের এই ভারতবর্ষের জন্য সমর্পিত। না, ফিরহাদ হাকিম বা ববি হাকিম, ওর মতের সঙ্গে আমি একদম সহমত। কারণ আপনার গত 34 বছর ধরে এই কমিউনিস্টরা স্লোলি বাট স্টেডিলি ওরা এখানটায় ইনফিলট্রেশন করিয়েছে। বাংলাদেশে যে ইনফ্লাক্স হয়েছে তাতে এখানে ডেমোগ্রাফিকে চেঞ্জ হয়েছেই। যখন দেশ স্বাধীন হয় তখন কত পার্সেন্ট এখানে মুসলিম ছিল? 17%। আজকে মুসলিমদের সংখ্যা কত? নিয়ার অ্যাবাউট 35%। অফিসিয়ালি 31%, কিন্তু নিয়ার 35% ক্রস করে গেছে রোহিঙ্গা এদেরকে নিয়ে। তা যে কাজটা শুরু করেছিল কমিউনিস্টরা, মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, সেটা কফিনের শেষ পেরেকটুকু পুঁতে গেছে। এবং অটোমেটিক্যালি যে হারে তারা বাই প্রোডাকশন, বাই ইনফিল্ট্রেশন, বাই অ্যাবডাকশন, বাই কনভার্সন যে দ্রুত গতিতে ওরা করছে, তাতে অটোমেটিক্যালি ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেই। তা ববি হাকিম কোনো আশ্চর্য কিছু বলেনি, তাই নিয়ে এত আলোড়ন যে হচ্ছে, আমি অন্তত আশ্চর্যজনিত নই। কারণ ববি হাকিম অ্যাকচুয়ালি ওর বাবা হচ্ছেন বিহারি মুসলিম, ওরা বাঙালি মুসলিম নয়। এবং আজকে ও সামান্য একটা অফিস যে কাগজ বা অফিস মেটেরিয়ালস বিভিন্ন জায়গায় সাপ্লাই করতো, পেপার সাপ্লাই করতো, তা আজকে সেখান দিয়ে যেখানে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আজকেও কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তো কিভাবে হয়েছে এগুলো তো, এবং তার একটা অংশ রীতিমতো জিহাদি নেটওয়ার্কেই যাচ্ছে। কারণ ওই লোকটাই তো বলেছিল যে আজকে আমাদের মেটিয়াবুরুজ মিনি পাকিস্তান পরিণত হয়েছে, তাই ওরই নয়াতে। এবং আজকে আপনার এখানটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটিভ জার্নালিজম জিনিসটাই বাংলায় একদম কমে এসছে, যেটা আগে ছিল। আগে কি হতো, কোনো একটা দুর্নীতির ইস্যু সাংবাদিকরা সেটা বার করতো, তারপরে সেইটা নিয়ে গোয়েন্দা সংস্থারা তদন্ত করতো। এখন সাংবাদিকতার জগতে এমন হচ্ছে যে কোনো গোয়েন্দা সংস্থা কোনো একটা দুর্নীতির কথা বলছে, তারপর সাংবাদিকরা সেটা নিয়ে তদন্ত করছে। তা আপনাদের আমি কয়েকটা ববি হাকিমের দুর্নীতির বিষয় বা ওর টাকার বিষয়ে কয়েকটা আমি ইস্যু দিচ্ছি, আপনারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করুন। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ওর এত পয়সা কোত্থেকে এলো। আজকে আমার কাছে সমস্ত তথ্য আছে, এতে আমি ঠিক সময় এগুলোকে ফ্ল্যাশ করব, কারণ ব্রহ্মাস্ত্র এখন করে লাভ নেই, যখন চ্যালেঞ্জের মুখে আসবে তখনই সেটা করব। ও যখন এই যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হয়েছে 2011 সালে, তা 2011 থেকে এই যে এখন পর্যন্ত যে রয়েছে, তা এই সময় আপনার বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে যে জমিগুলো, যে হাউজিং কমপ্লেক্সগুলো হয়েছে, এই বিষয়ে আপনারা তদন্ত করুন। হাজার হাজার কোটি কোটি টাকা হবে। সিস্টেমটা কিরকম জানেন তো? ধরুন একটা কোঅপারেটিভ সংস্থায় একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে রয়েছে, তার 4-5 জন হয়তো মরেই গেছে, বাকি তাদের নমিনি যারা আছে তারা বিদেশে থাকে। সেই জায়গাটুকু তারা তাদের সামনে রেখে সেই কোঅপারেটিভের ফ্ল্যাটগুলো এবং জমিগুলো লক্ষ লক্ষ, মানে 10 গুণ 15 গুণ দাম ওর ববি হাকিমের টিম সেগুলোকে বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। মানে কত বড় যে ঘোটালা আপনারা চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা কোঅপারেটিভ সোসাইটির লিস্ট ধরে ধরে তারা কজন জীবিত আছে, কজন যারা মারা গেছে, তাদের যারা নমিনি আছে তারা যে বিদেশে থাকছে, এবং সেই জমিগুলো কারা দালালি করছে, সেই জমিগুলো যারা এনলিস্টেড নয়, সেই সমস্ত ব্যক্তিরা সেই জমিগুলোকে কিনছে অন্তত 10 গুণ 15 গুণ বেশি দাম দিয়ে। কারণ সমস্ত কস্টলি জায়গা, যেমন কসবাই আছে, পাটুলিতে আছে, জোকাতে আছে, এই যে কেএমডি এর যে সমস্ত হাউজিং কমপ্লেক্সগুলো যে তৈরি হচ্ছে, প্রজেক্টগুলো হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। তো এইটা একটা বিশাল বড় এর ইনকাম আছে। সেকেন্ড হচ্ছে আপনার যে আন্ডারলাইন যে সমস্ত ওয়াটার প্রজেক্ট হয়েছিল, ও আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হিসাবে যে টেন্ডার দেওয়া হয়েছিল 2000 কোটি টাকার, একটা বিশাল পরিমাণে সেখানে আপনার পাইপলাইন বসেইনি, অথচ একটা কোটি কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। এই টাকাগুলো যে ইনকাম করছে, এই টাকার একটা বিশাল অংশ জিহাদি নেটওয়ার্কে যাচ্ছে। আজকে এটা আমি জানি না, এদের তো হটলাইনে এরা কথা বলে, ইউনিসের সঙ্গে ডাইরেক্ট
এই ববি হাকিমের কোনো যোগাযোগ হয়েছে কিনা, যেটা তদন্তকারী সংস্থা এরাই বুঝতে পারবে। এবং ওকে ববি হাকিম আর বলা উচিত নয়, ওকে এখানে ছোটা ইউনিস বলা উচিত। কারণ আজকে ইসলামিক ফান্ডামেন্টালিজম যেখানটা, এখানে মুসলিমরা ছিল হচ্ছে সংখ্যালঘিষ্ঠ কলকাতা অ্যাডজাসেন্ট এরিয়াতে, সেখানে আজকে মুসলিমদের দাপাদাপিতে এখানে হিন্দুরা এখানে নাবিশ্বাস হয়ে যাচ্ছে, তাদেরকে ফোর্সফুলি তাদের জমি ছাড়তে বাধ্য করা হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, মমতা ব্যানার্জির বাড়ির পাশে যে লোহার পোলটা ছিল, যে বর্তমানে যেটা আপনার পোল হয়েছে যে কালভারটা, ওর পাশ দিয়ে লাইন দিয়ে সমস্ত খৈনির দোকান, পান বিড়ির দোকান আর ছোট ছোট সমস্ত দোকান ছিল, এগুলো অনেক বিহারি লোকেরা ছিল, সমস্তই হিন্দুদের দোকান ছিল। সেখান দিক দিয়ে মাসো ভাড়া নিতে হচ্ছে কমিউনিস্টরা ওদের কাছ থেকে মাসো ভাড়া নিত দোকানগুলো থেকে, কারণ ওদের ইউনিয়নের মাধ্যমে এইসবই তো কমিউনিস্টদের কালচার ছিল। তা সেই দোকানগুলো আজকে আপনি একটাও দেখতে পাবেন না, পুরো সাফা করে দিয়েছে ববি হাকিম অ্যান্ড কোম্পানি। এবার সেখানে বড় বড় মাল্টি স্টোরি, সরকারি জমির উপর বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে সেই ফ্ল্যাটগুলো সমস্ত বিক্রি হয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে। এরকম একের পর এক ঘোটালা ববি হাকিমের যা রয়েছে। আমাদের বিষয়টা কি, যে একটা বিশাল পার্সেন্টেজ এটা জিহাদি নেটওয়ার্কে রয়েছে। আর এরা আর মমতা ব্যানার্জি হচ্ছেন সব থেকে বুদ্ধিমতী মহিলা। ইনি একার সাথে জেএমবি কে এনে এখানটায় মিষ্টি খাওয়াবেন, তার পশ্চিমবাংলায় এনে আবার উনি বসে ইসকনের, আজকে ইসকনের পয়সা আপনি খোঁজ নিয়ে দেখুন না, ও যে বলছে জগন্নাথ মন্দির করেছে, দেখুন পুরো টাকাটাই তো ইসকন থেকেই এসছে, আপনি খোঁজ নিয়ে দেখুন না। ইসকন টাকা দিচ্ছে, সেখানে জগন্নাথ ধাম করে উনি ক্রেডিট নিচ্ছেন, এবং সরকারি খাতায় সেটা দেখিয়েও দেবেন, সে টাকাগুলো সব যে যার পকেটে যাবে। এই যে তৃণমূল পার্টি একটা জিহাদি সরকার চালাচ্ছে, যেটা হচ্ছে টোটালি করাপ্টেড, যেটা আমাদের হিন্দু সমাজকে পুরো পরবর্তী প্রজন্মকে পুরো শেষ করে দিয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে ববি হাকিমের এই মন্তব্য, আজকে তাকে বলতে শোনা গিয়েছিল যে উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা, আর এই বক্তব্যের পর থেকেই একদম যখনই বিতর্ক দানা বাঁধলো, একদম নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলগুলি। এমতো অবস্থায় ববি হাকিমের সংখ্যাগুরু মন্তব্যের নিন্দা করলো তারই দল তৃণমূল। একদম এক্সান্ডেলের শাসক দল লিখেছে, ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে। শাসক দলের আরো বক্তব্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা এবং শান্তির প্রতি দলের অঙ্গীকার অটুট পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে, এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি কঠোর ব্যবস্থা নেবে? দেখুন, এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির নাটক। ওই নাটক দিয়ে ও সাধারণ জনগণ যারা বোঝে না কিছু তাদেরকে মোটিভেটেড করতে পারে, কিন্তু যারা ওকে ছেড়ে তাদেরকে মোটিভেটেড হবে না। আপনাদের মনে আছে 2009 সালের কথা, যখন বাই ইলেকশন হয়েছিল, যখন তাপস পালের নামটা ঘোষণা হয়েছিল, মমতা ব্যানার্জির বাড়ি দলবল নিয়ে আক্রমণ করেছিল ববি হাকিম। 2009 কথা মনে করে দেখুন বা সার্চ করে দেখুন। তো তারপরেই তাকে আবার টিকিটটা দিয়ে তাকে আজকে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার করে দিয়ে কোটি কোটি টাকা তাকেও কামাতে সুযোগ দিচ্ছে, এবং আমাদের এই পিসি ভাইপো র্যাকেটও পাচ্ছে। ঠিক আছে, কিচ্ছু করবে না মমতা ব্যানার্জি ববি হাকিমকে দিয়ে, তাহলে জেএমবি বা জিহাদিরা মমতা ব্যানার্জির গদি উল্টানোর জন্য সক্রিয় হয়ে যাবে, কারণ ওদের প্রতিনিধি হচ্ছে ববি হাকিম। ঠিক আছে, এটা বলতে হয় তাই বলবে, ওকে সরিয়ে দিক না, দেখি মমতা ব্যানার্জি ওকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দিক, কলকাতা মেয়র পদ থেকে সরিয়ে দিক। আমাদের দুর্ভাগ্য এটাই যে কলকাতা কর্পোরেশনে যেখানে মেয়র ছিলেন হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস, সেই জায়গায় একটা জিহাদি মানসিকতা সম্পন্ন একটা বিহারি মুসলিম, যে আদৌ হচ্ছে 50-50, কারণ ওর মা হচ্ছে হিন্দু। এবং আমাদের ইতিহাস এইটাই দেখছে যে নবাবদের আমল থেকে, যে মোগল শাসকদের আমল থেকে দেখবেন যার মা হচ্ছে হিন্দু, সেই ছেলেটি, সেই নবাব বা সেই শাসকই হচ্ছে সব থেকে বেশি হিন্দু বিরোধী। তা এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে 50-50 হওয়ার ফলে। তা এই জন্য ববি হাকিমের এই জিহাদি এই যে কথাবার্তা, এর মধ্যে আপনারা আশ্চর্যান্বিত হতে পারেন, আমি হতে পারি না। আপনার ইতিহাস ঘাটুন, পড়ুন, যত মোগল শাসক যাদের মা ছিল হিন্দু, তারা ততই বেশি হয়েছে আপনার হিন্দু বিরোধী, তারাই বেশি মন্দির ধ্বংস করেছে, মন্দির ধ্বংস করে মসজিদ করেছে, তারা বেশি স্তূপ করেছে। তা ববি হাকিম তো আলাদা কিছু হতে পারে না, ইতিহাস তো সেটাই বলছে না। ববিদা, একটা প্রশ্ন রাখবো, যে একদম ববি হাকিমের এই মন্তব্যের বিরোধিতা করে তার কন্যা প্রিয়দর্শিনী হাকিম, তিনি বলছেন বাবা উর্দুতে বলেছেন, আমার মনে হয় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা গুলিয়ে গিয়েছে। বলতে চেয়েছেন 33% আমরা মুসলিম আছি, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাববো না, আমরা যদি শিক্ষার সুযোগ পাই তাহলে আমরা সংখ্যাগুরু হব। কোথাও গিয়ে উনি এটাই বোধহয় বোঝাতে চেয়েছেন, অর্থাৎ 33% বলে হীনমন্যতায় না ভুগে এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে জীবনে সফল হয়, বাবা এটাই বোঝাতে চেয়েছেন। দেখুন, অ্যাকচুয়ালি আমি ববি হাকিমের জিহাদে বক্তব্যের বিরুদ্ধে আমি বলবো ওর মেয়ে কি বলেছে, কারণ ঘরে পরিবারের মেয়ে বা স্ত্রী এদেরকে টানা উচিত নেই, এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে না। আমি শুধু এটুকুনি বলবো যে
ববি হাকিম যেটা বলেছে যে ওরা সংখ্যাগুরু হবে এবং ওরা যে হারে এই যে চারটে যে পদ্ধতি বলছি, বাই ইনফিলট্রেশন, বাই অ্যাবডাকশন, বাই কনভার্সন, বাই প্রোডাকশন, এই চারটে পদ্ধতি যে ওরা যে সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সিংহের একটা বাচ্চা জন্মায় আর ইঁদুরের 1000 বাচ্চা জন্মায়। ইঁদুরের বাচ্চারা কোনোদিন সিংহের বাচ্চা হতে পারে না। তা আমরা যারা হিন্দুরা আছি আমরা সব সিংহের বাচ্চাই আছি, সুতরাং যতই সংখ্যা বাড়াক তাতে কিচ্ছু আসবে না। এই ভারতবর্ষ আমাদের, আমাদের তান মান ধান তিনটেই হচ্ছে হিন্দুদের এই ভারতবর্ষের জন্য সমর্পিত। আমার আশ্চর্য লাগে এইটাই যে আজকে ধরুন এই যে ববি হাকিম যে ফিরহাদ 30 চালাচ্ছে, একটা যে মুসলিম সমাজের লোকেদেরকে IAS করে ভালো উদ্যোগ, কিন্তু একজন মিনিস্টার যে একটা জনপ্রতিনিধি তাকে তো নিউট্রালিটি তার বজায় রাখা উচিত। তাহলে ওখানটায় যে যতজনকে ওরা ট্রেনিং দিচ্ছে চাকরির জন্য তার মধ্যে কত পার্সেন্ট মুসলিম আছে যে খিদিরপুরের বাবুবাজারে ও যে ট্রেনিংটা চালাচ্ছে? তা আপনার নিশ্চয় মনে আছে 2016 সালে আল আমিন যে আপনার ডাক্তারির যে পরীক্ষা দিয়েছিল 740-এর মধ্যে 696 জন, 90% সেখানে ডাক্তারিতে চান্স পেল মুসলিম ছেলেরা, এবং সেটা ধামাচাপা পড়ে গেল। এই যে টোটাল যে তারা আগেই থেকে কোশ্চেন পেপার পেয়ে গেছিল, এবং এই যে একটা জিহাদ, আজকে আপনি চিন্তা করুন যে একটা জিহাদি মানসিকতা মনে কোনো ছেলে, সেই যদি ইলিগাল উপায়ে সে যদি ডাক্তার হয় তাহলে সে রাষ্ট্রদ্রোহিতায় কত কিভাবে নিজেকে কাজে লাগাতে পারবে। তো এবং সবচেয়ে কথা যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কোথায় নিচের স্তর হচ্ছে যে সেই ডাক্তার কত রোগীকে মেরে দেবে। তো এই হচ্ছে এখানে একটা সিস্টেম চলে এসছে যে জেহাদি মানসিকতা সম্পন্ন লোকেদেরকে বেশি করে তৈরি করো, সেটা দেখাও যে আমরা তাদের ডেভেলপমেন্ট করছি। কারণ আপনার যে মাথা ইঞ্জিনটাই তো হচ্ছে সাম্প্রদায়িক। আজকে মমতা ব্যানার্জির আমলে যে হারে দাঙ্গা হচ্ছে, এবং যতক্ষণই আপনি দেখবেন ইলেকশন আসে তখনই হিন্দু মুসলিম দাঙ্গা হয়। আপনারা বলেন দাঙ্গা, আমি বলি দাঙ্গা নয়, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতন, একটা একপেশে গেম। কখনো দেখবেন না যে হিন্দুটাকে কোনো মুসলিম এরিয়াকে করছে। আপনি দেখুন দেগঙ্গা রায়ট দেখুন, আপনি যত রায়ট আছে, ক্যানিং এর রায়ট দেখুন, সমস্ত জায়গায় হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। আপনি বাংলাদেশে যে দেখেছেন পেট্রোল বোমাতে যেভাবে বাড়িঘর দিচ্ছে, প্রত্যেকটা রায়টে দেখেছেন হিন্দুদের ধন প্রাণ সম্পত্তি মানে দলিতসাৎ করার জন্য ওরা পেট্রোল বোমাটাকে খুব ভালো মতন ইউজ করছে। ঢুকে গিয়ে বাইক নিয়ে পেট্রোল বোমাতে জ্বালিয়ে দিচ্ছে, একেবারে হিন্দুরা আতঙ্কিত। এবং কত মেয়ে যে ধর্ষিতা হচ্ছে তার নেই ঠিক আছে, কারণ থানায় গেলে তো দেবেই না, সব তো তৃণমূল কন্ট্রোল। আপনি সাউথ 24 পরগনা আজকে হিন্দুদের, আমি উদাহরণ দিচ্ছি কি পরিস্থিতি হচ্ছে। 1981-এ হিন্দুদের সংখ্যা ছিল 73.82%। তারপরে আপনার এই 2011 সেটা হলো লাস্ট সেন্সাস হয়েছিল, 2011-এ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 64.11%, 11%। তো আজকে এই 2021-এর সেন্সাস রিপোর্ট হয়নি, তো তারপরে 3-4 বছর কেটে গেছে। তো এই 14 বছর আরো 5-6% হিন্দু কমে গেছে সাউথ 24 পরগনা। আমি সাউথ 24 পরগনার ছেলে, আমি নিজে আপনাকে বলছি। তো আপনি চিন্তা করুন যে 40 বছরের মধ্যে আজকে একটা জায়গা, একটা পুরো জেলায় যেখানে 3খানা লোকসভা আছে আর আপনার এতগুলো বিধানসভা আছে, সেখানটায় হিন্দুর সংখ্যা কমে গেছে নিয়ার অ্যাবাউট প্রায় 16%। অর্থাৎ 16% হিন্দু কমে গেল, মানে 16% মুসলিম বেড়ে গেল। তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলে কি পরিস্থিতি আসছে। এবং এই বিষয়ে সরব হওয়া আর জন্য কমিউনিস্টরা কোনোদিন সরব হয়নি, আর এখানে মিডিয়া সেক্টরও সরব হয়নি। বড় বড় চ্যানেলগুলো এই বিষয়ে তাদের তো করা উচিত। কারণ আজকে মনে করুন যে টোটালি আপনি এই জায়গাটাতে জেহাদি একটা নেটওয়ার্ক এখানে বিস্তার করছে, তখন আপনাকে স্বাধীনভাবে এভাবে সাক্ষাৎকারও নিতে দেবে না, যেটা বাংলাদেশ আফগানিস্তানে হচ্ছে, তাই না? তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া দরকার এই কারণেই যাতে এখানটায় একটা সাম্যতা বজায় থাকে, যেখানে মানুষ তার নিজের প্রত্যেকটা ব্যক্তি তার নিজের সংস্কৃতি নিয়ে, তার রাইটস নিয়ে সে বেঁচে থাকতে পারে। এই জন্যই যেটা মুসলিম মেজরিটি এরিয়ায় কোনোদিন হয় না। ভারতবর্ষের ইতিহাস বলুন বা পৃথিবীর ইতিহাস বলুন বা সমস্ত রাজ্যে যে শাসন ব্যবস্থা চলছে তাতে বলুন, মুসলিম মেজরিটি এরিয়াতে কারোর কোনো রাইটস নেই। ববিতা, আমার এবারের প্রশ্নটা একটু স্পেসিফিক বাংলাদেশ নিয়ে। আসলে বাংলাদেশ নিয়ে গত বেশ কয়েক মাস ধরে যে টেনশন আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো এবার হয়তো আমরা আরেকটা সিভিল ওয়ার দেখতে চলেছি খুব সম্ভবত। একদম বাংলাদেশিরা একদম, আমি যে কথা বলবো কোট আনকোট, কলা চুষবো না, নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে, একদম ভারতকে তীব্র হুঁশিয়ারি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা হুমকি নরেন্দ্র মোদীকেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলী আহমেদ তার এই কথা, এবং তার কথা স্পষ্ট পাকিস্তানের উপর কতটা ভরসা রাখতে শুরু করে দিয়েছেন বাংলাদেশিরা। অধৈর্য ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতে রাজি আছে, সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষবো। ভারতকে বলছেন ওদেশের সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে, কি বলছেন? না, অ্যাকচুয়ালি সেই গরুর গাড়ি হেডলাইটের মতো ওদের কথা, যেগুলো দেশটা খেতে পারে না, ভিখারি দেশ। ভারত থেকে চাল গেলে, পেঁয়াজ গেলে, ডাল গেলে তবে খেতে পাবে,
তারা আবার নিউক্লিয়ার বোম ফোটাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যে 71-এর যুদ্ধে এই পাকিস্তানি সৈন্যরা তারা প্রচুর বাংলাদেশি মহিলাকে রেপ করে গিয়েছিল, এবং রেপ করার ফলে সেই রেপের ফসলটা অনেকটাই আজকে এই যে দেখছেন না, এটা তারা রাজত্ব করছে। এবং ন্যাচারালি তাদের চিন্তা ভাবনা তো সে জিহাদি মানসিকতা, পাকিস্তানি মানসিকতাই হবে। আজকে বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে এইটা বোঝা উচিত, যাদের সুবুদ্ধি সম্পন্ন আছে, যে একটা দেশ, সেটা একটা উপমহাদেশ, সেটা 3টে টুকরো হলো। একটা হচ্ছে ভারতবর্ষ, আর দুটো হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান বা উধনা বাংলাদেশ। তা একটা দেশ পাঠাচ্ছে মঙ্গল গ্রহে মানুষ, আর ওই দুটো দেশ না খেতে পেয়ে আর পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ। জীবনে ওদের ডেভেলপমেন্ট হবে না। যে সমাজ ধর্মকে আঁকড়ে ধরে, ধর্ম নয় এটা অধর্মকে আঁকড়ে ধরে, এইভাবে শুধু কাফেরদের মারো, কাটো, শেষ করো, তাদের মেয়েদেরকে লুট করো, তাদেরকে ধর্ষণ করো, তাদের জমি গনিমতের মাল, তাদের সবকিছু সেটা লুট করো, সেই ধর্ম ধ্বংস ছাড়া কিচ্ছু দিতে পারে না। বাংলাদেশ ও পাকিস্তান এভাবে নিজেদের ধ্বংস করছে, আর ভারতের উপর নির্ভর করতে হচ্ছে তাদের দিন আরে দিন খাওয়ার জন্য। কি 71-এর মুক্তিযুদ্ধ ভুলে যেতে চাইছে বাংলাদেশ? সেখানে পাকিস্তানের যে নিপীড়ন ছিল, কোথাও গিয়ে কি সেই ইতিহাসটাকে অস্বীকার করছে? আমি আপনাকে কি বললাম যে পাকিস্তানি সৈন্যরা সেই সময় প্রায় 2-3 লক্ষ মুসলিম মেয়েকে রেপ করেছিল। সেই রেপের ফসলগুলো আজকে 71 সালে যেগুলো জন্মেছিল, তা সেইগুলো তো আজকে কত বয়স হচ্ছে তাদের? 40 বছর তো হবেই, বা তাদের প্রয়োজনী, তার মধ্যেও তো পাকিস্তানের বীজ তো রয়েছেই। তা তাদের তো এই ধরনের তাদের চিন্তা ভাবনা হবেই। আজকে তারা এথনিক ক্লিনজিং করছে। যখন আমাদের দেশ ভাগ হলো তখন বাংলাদেশে 24% হিন্দু ছিল। আমি 1990 সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম, তা তখনও হিন্দু ছিল 13%। আজকে হিন্দু এসে দাঁড়িয়েছে 7 to 8%। আজকে ওরা রীতিমতন ওখানটায় তপন ভট্টাচার্য, তপন মাহবুব হওয়ার পর তবে বাংলাদেশে রেডিওতে তার চান্স পেল। তার সিগনেচার ছাড়া কেউ অডিশন নিতে পারে না। জোর করে ফোর্সফুলি তারা কোয়ালিটিওয়ান লোকদেরকে হয় মেরে ফেলছে, নয় কনভার্টেড করাচ্ছে। তারা কি করবে? পশ্চিমবঙ্গে তো অবস্থা খারাপ করে দিয়েছে কমিউনিস্ট দিদি। তো সেই জন্য মানে জেনারেশনকে বাঁচানোর জন্য তার ধর্মান্তরিত হচ্ছে। আর ঘর বাড়ি চালিয়ে সুন্দরী মেয়ে দেখলে, বাড়িতে ইয়াং মেয়ে দেখলে তাদেরকে তুলে নিয়ে আপডেট করছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যদি জিহাদি নেটওয়ার্ক এইভাবে করে, যেখানে হিন্দুরা তাদের রাইটস খুঁজে পাচ্ছে না, যেখানে আমরা রয়েছি 70%, সেখানে বাংলাদেশের 7%, তারা কি করে রাইটস খুঁজে পাবে? এটা বোঝার জন্য কি 10টা পিএইচডি করতে হবে নাকি? খোদ নরেন্দ্র মোদীকেও এবারে নিশানা করতে ছাড়েননি বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। তিনি বলছেন, মোদীকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলে এটা খুব কষ্টকর। বাংলাদেশের জন্য কিছু তো প্ল্যান নিশ্চয়ই করা হবে, সেটা নিশ্চয়ই চিন্তা করছেন সমস্ত যারা পৃথিবীকে ভালো জায়গায় রাখতে চায়। তো সেটা আমেরিকাই হোক, রাশিয়াই হোক, চায়নাই হোক বা ভারতই হোক, বাংলাদেশকে বাইফার্কেটেড বা ট্রাইফার্কেটেড করে দেওয়া উচিত। এবং যে সমস্ত জিহাদিগুলো, সেই জিহাদের উপর যা অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জিহাদি লিডার আছে তাদের সম্পত্তি কোত্থেকে এসছে এই বিষয়ে আমাদের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অবিলম্বে ইনভেস্টিগেশন করে, এবং তারা সেই টাকার একটা অংশ তারা নিজেদের গদি, যাতে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন না হয়, ইডি বা সিবিআইকে প্রভাবিত করার জন্য তাদের একটা অংশ ইউজ করছে কিনা, এটাও ইনভেস্টিগেশন করা উচিত। ফলে আমার সেই দুটো প্রশ্ন রয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে। একদম ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলছেন যে ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান, চীন সঙ্গে রয়েছে। দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু আদতে তা নয়। এটা প্রতীকী এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। কি বলবেন? মানে এটা তো অনেকটা ঠিকই বলেছেন, কারণ মুর্শিদাবাদে ওই জোনটা আমার ছিল, আমি পলিটিক্যালি আমি ওই জোনের কোন ইনচার্জ ছিলাম। তা আমি দেখেছি কিভাবে ইসলামিক ফান্ডামেন্টালিজম বাড়ছে, এবং অধীর চৌধুরী যে হেরিয়ার পিছনে ইসলামিক এই চক্রের ব্লক ভোটটা হচ্ছে মেইন কারণ, যার ফলে বিহারি ইউসুফ পাঠানকে ওরা জিতিয়ে দিল। তো এগুলো তো আছেই। এরা প্রথমে হিন্দুদের মধ্যে বাইফার্কেটেড করে তাদেরকে দিয়ে যারা দেশপ্রেমিক তাদেরকে হারানোর চেষ্টা করবে, তারপরে সেই যে হিন্দু জিতছে তাকে হটিয়ে দিয়ে করবে। অধীর চৌধুরীর একটা সময় জেতার জন্য প্রচুর মুসলিম ক্রিমিনাল মস্তানদের হেল্প নিয়েছিল, তারাই তারপর তাকে বাঁশ দিয়েছে। এর মধ্যে মানে আশ্চর্যের কিছু নেই। এখন উনি হয়তো হেরে গিয়ে ওনার এখন হয়তো বুদ্ধি উদয় হয়েছে, কিন্তু এইটা যদি ওনার আগে হতো তাহলে অনেক বেটার হতো। তবে ইসলামিক অর্গানাইজেশনগুলোকে ওনারা এইভাবে, কংগ্রেস এইভাবে সাপোর্ট করতো না। দিনহাটায় পাকিস্তান লেখা মর্টার উদ্ধার একেবারে বাংলাদেশ সীমান্তে, কিসের ছবি?
বাংলাদেশ পাকিস্তান একদম পাকিস্তান লেখা মর্টার উদ্ধার হয়েছে। এটা তো রয়েছেই তো, এ তো চট্টগ্রামে তো জাহাজটা এলো, তো সব রয়েছে, তো এটা তো আশ্চর্য কিছু নেই, এটা তো আশ্চর্য কিছু নেই। যে আজকে আপনার এই যে পোরাস বর্ডার রয়েছে বাংলাদেশ ভারতের সীমান্তে, এটা হচ্ছে সব থেকে খতরনাক। আমার তো পার্সোনালি মনে হয় যে 71-এ বাংলাদেশ যদি না স্বাধীন হতো বেটার হতো, কারণ তাহলে পাকিস্তান থাকতো, এবং পাকিস্তান হওয়ার ফলে আমাদের বর্ডারটা তো সিল হতো, এই 3-4 কোটি অনুপ্রবেশকারী ঢুকতো না, আমরা বাঙালি হিন্দু যারা পশ্চিমবাংলা রয়েছি আমরা তো বেঁচে যেতাম। আজকে কমিউনিস্টদের আমলে এই ওয়েস্ট বেঙ্গলটাকে বাফার স্টেট করে এর মাধ্যমে ড্রাগস, আরডিএক্স, বোমা, পিস্তল সমস্ত সারা ভারতবর্ষকে জ্বালাচ্ছে। কমিউনিস্টরা দায় এড়াতে পারে না। 34 বছরের কমিউনিস্টরা র্যান্ডম ইনফিলট্রেশন করেছে, আর মমতা ব্যানার্জির আমলে তো করছেই। আজকে ড্রাগের মাধ্যমে এরা কোটি কোটি টাকা যে এরা ব্যবসা করছে তার একটা অংশ নেতারা পাচ্ছে এবং জিহাদি নেটওয়ার্কে যাচ্ছে এই আমাদের দেশ বিরোধিতার কাজে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে বিক্ষোভ, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে বিক্ষোভ। না, ওইটা তো একদম ঠিক আছে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে লোকটা ওখানে গিয়ে জিহাদি করবে, যে জিহাদি কাজ করবে, যে লোকটা হিন্দুদের বাড়ি ঘর আক্রমণ করবে, সে আবার এখানে এসে চিকিৎসা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য সে আবার ওখানটায় জিহাদিদের বিরুদ্ধে বক্তব্য রাখবে আপনাদের মিডিয়ার সামনে। ইনভেস্টিগেশন করা উচিত ওখানকার সোশ্যাল মিডিয়া বা ওখানে আমাদের যে সমস্ত ইনপুটগুলো আছে তার মাধ্যমে, যে লোকটা ভারতবর্ষে আসছে তার জিহাদি অ্যাক্টিভিটিসের সঙ্গে সে কতটা সম্পৃক্ত, তারপর তার চিকিৎসা কেন কোনো রকম তাকে ভিসাই দেওয়া উচিত নয়। আরো সবচেয়ে আমার যেটা আশ্চর্য লাগে যে আমাদের এই যে যারা এই উপমহাদেশে যারা মুসলিম আছে, যেইটিক্যালি তারা তো হিন্দুই, কারণ মুসলিম ধর্ম হচ্ছে 1400 বছর আগের, খ্রিস্টান ধর্ম হচ্ছে 2000 বছর আগের, আপনার বৌদ্ধ ধর্ম 2500 বছর আগের, তা যেইটিক্যালি তো আমরা সব এক। তো যেখানটায় বাংলাদেশ যখন আমাদের জিন্না বললো যে মুসলিমরা হিন্দুরা হচ্ছে খতরনাক, হিন্দুদের সঙ্গে থাকা যাবে না, আমার দেশটা আলাদা ভাগ করতে হবে বলে হিন্দুদের থেকে আলাদা করার জন্য তো দেশটা ভাগ হলো, ইয়েস অর নো? তাহলে দেশটাকে যখন ভাগ করলো তখন যে সমস্ত মুসলমান অরিজিনালি যারা দেশটাকে মা বলে মনে করেছে তারা তো রয়ে গেছিল, আর যারা মা বলে মনে করেনি, যারা মনে করলে হিন্দুদের সঙ্গে থাকা যাবে না, যাদের পরেই অনেক কয়েক কোটি আবার অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে রয়েছে, তা সেই সমস্ত মুসলমানরা বাংলাদেশ পাকিস্তানে চলে গেল। অথচ তারা একবারও ভাবলো না যে এখানকার যে মুসলমানদেরকে আমরা ছেড়ে চলে যাচ্ছি, সেই খতরনাক হিন্দুদের কাছে যে রেখে যাচ্ছি, তাদের ভাষায় আমরা হচ্ছে খতরনাক হিন্দু মানুষ। তো তাদের কথা এখানকার মুসলমানদের কথা একবারও চিন্তা করেনি। অর্থাৎ এখানকার মুসলমানদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানরা গদ্দারি করেছে, অর্থাৎ তারা গদ্দার। তা সেই গদ্দারদের সাপোর্টে কি করে এরা এখানটায় তাদেরকে আধার কার্ডে সাহায্য করে, তাদেরকে ভোটার আই কার্ডে সাহায্য করে, তাদের পাড়ায় আশ্রয় দেয়। আর এই যে বাংলাদেশে যে এই যে জিহাদি যে নেটওয়ার্ক চলছে, এই হিন্দু বিরোধী যে একটা মানে হত্যা ক্রমশ চলছে, তো কই তার বিরুদ্ধে তো কোনো মুসলিম এরিয়ায় কোনো মুভমেন্ট চলছে না, হ্যাঁ, বরং তাদের সাপোর্ট করছে সিদ্দিকুল্লাহর মতো লোকেরা। আরে ওইটা কায়দা, ওইসব ওদের কায়দা। জেএমবি থেকে বেশি টাকা নেয় ওরা। আগে জেএমবি ফান্ড দিতে হচ্ছে আপনার এদিকে ওই ক্যানিংয়ের ওই মালটাকে, যেটাকে মমতা বলেছিল যে তুই তো বোম মারিস, আর তারপরে এখন দিচ্ছে হচ্ছে এই আইএসএফ কে। এদের তন মন ধন সবই হচ্ছে যে দেশটাকে নিয়ে পুরো এটা ইসলামিক স্থান করা, ঠিক আছে? এটা একটা আইওয়াশ করার জন্য এটা করিয়েছে। আপনি মুসলিম এরিয়াগুলোতে কেন বিক্ষোভ হচ্ছে না? তারা কেন বক্তব্য রাখছে না? তারা কেন মিছিল করছে না? গাজাতে ইসরায়েল কোনো বোম মারলো কিনা তাই নিয়ে মৌলবীরা সব ছুটে বেড়ায়। কই এখানকার বাংলাদেশে হিন্দুদের জন্য তো কই এখানে কোনো মুসলিম মৌলবীদের তো কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই। এখানে মুসলমানদের বুঝতে হবে যে আজকে এই দেশটাকে ভাগ করে দুটো যে টুকরো হলো, তারা পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ আর আমরা পাঠাচ্ছি মঙ্গল গ্রহের মানুষ। এখানে হিন্দু মেজরিটি আছে বলে তা এখানে মুসলমানরাও হিন্দুদের সঙ্গে ডেভেলপমেন্ট হচ্ছে। একটা ইন্ডেক্স হচ্ছে, সেই ইন্ডেক্স নিয়ে ভারতবর্ষের মুসলমানরা বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক উঁচুতে আর্থিকভাবে। আর তাদের মধ্যে সেই যদি বোধগম্য না হয়, তারা যদি মনে করে যে বাংলাদেশ পাকিস্তানের মতো এখানেও জিহাদি নেটওয়ার্ক চালাবে, এই তাদের জিহাদি নেতাদের কার্যকলাপে সমর্থন করে, তারা ভুল করছে, মূর্খের স্বর্গে বসবাস করছে।